গল্পের শুরুতেই গল্পের মেন লিড মিস্টার জিকে দেখানো হয়। মিস্টার জির কাছে এখানে একটি মেয়ে বসেছিল। মিস্টার জি ওই মেয়েটিকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে চেনো? এতে মেয়েটি বলে, হ্যাঁ আমি তোমাকে চিনি। মিস্টার জি বলে, আমি তোমাকে যা করতে বলবো তুমি তাই করবে, তাহলে আমি তোমাকে সাহায্য করব। এতে মেয়েটি রাজি হয়ে যায়। মিস্টার জি তাড়াতাড়ি করে নিজের টাই খুলে ফেলে আর ওইটা দিয়ে মেয়েটির হাত বেঁধে দেয়। দেন মেয়েটির ক্লোজে চলে যায় আর মেয়েটিকে কিস করতে শুরু করে। আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। এই মেয়েটি আমাদের গল্পের ফিমেল লিড, তার নাম নিয়ান। নিয়ানের মা নিয়ানকে ফোন করে বলে যে আমাদেরকে মিস্টার লিনের কাছ থেকে একটি কন্ট্রাক্ট নিয়ে আসতে হবে আর তুমি গিয়ে ওনাকে রাজি করাবে। নিয়ান ভিতরে আসে আর এখানে মিস্টার লিনের পাশাপাশি ও জিকেও দেখতে পায়। জিকে দেখার পরে জিকে চিনতে পারে, কারণ জি এতদিন অ্যাব্রোডে ছিল কিন্তু এখন ফিরে এসেছে। লিন নিয়ানকে নিজের ক্লোজে নেয় আর বলে এখানে মিস্টার জিকে যে এই মেয়েটি হচ্ছে আজকে আমার ডেট। আর এইসব কিছু দেখার পর জি এখানে অনেক বেশি রেগে যায়। মিস্টার জি জেলাস হয় আর মনে মনে বলতে থাকে আমি এখান থেকে চলে গিয়েছি আর এত তাড়াতাড়ি এই কিনা এখন দ্বিতীয় কোনো ছেলে এত বেশি ক্লোজে যাচ্ছে। লিন এখানে নিয়ানকে ড্রিঙ্ক করতে বলে আর যখন নিয়ান ড্রিঙ্ক করে নেয় তখন এখানে জি বলতে থাকে লিনকে যে এই মেয়েটি কি তোমার গার্লফ্রেন্ড? লিন এতে মিথ্যা বলে যে হ্যাঁ এই মেয়েটি আমার গার্লফ্রেন্ড। আর এখানে তখন দেখা যায় হঠাৎ করে নিয়ানের মাথা ঘুরতে শুরু করে আর জি ভালো করে বুঝতে পারে ওই ড্রিঙ্কের ভিতরে লিন কিছু একটা মিশিয়ে দিয়েছে। তাই নিজের গার্ডদেরকে ডেকে নিয়ে এসে ওকে এখান থেকে বাইরে বের করে দেয় আর নিজে চলে যায় নিয়ানের কাছে। নিয়ানকে বলে তুমি এত তাড়াতাড়ি আমাকে ভুলে গিয়েছো, আর না জানি এই কয়েক বছরে তোমার কতগুলো বয়ফ্রেন্ড ছিল। পরের দিনে সকালের সিন দেখানো হয়। যখন নিয়ানের ঘুম ভেঙে যায় তখন ও নিজের সামনে দেখতে পায় জিকে। কাল রাতে তারা দুজনে একসাথে ছিল। এখানে জি চলে আসে নিয়ানের কাছে, ও নিয়ানকে টাচ করতে থাকে আর নিয়ানের উপরে অনেক বেশি রেগে যায়। নিয়ান ওকে থ্যাংক ইউ বলে ওই ছেলেটির কাছ থেকে বাঁচানোর জন্য। জি ওর উপরে অনেক রেগে যায়, তাই ওকে ধাক্কা দিয়ে বেডে ফেলে দেয়। এরপরে ওকে বলতে থাকে তুমি ওখানে কেন এসেছো আর আমি তোমাকে সাহায্য করেছি, এর বদলে তুমি আমাকে কি দিতে চাও? 6 বছর আমি এখান থেকে অ্যাডপ্রোডে ছিলাম আর এর ভিতরেই তুমি কিনা এত সব নতুন নতুন ছেলেদের ক্লোজে চলে গিয়েছো। নিয়ান বলে তুমি এখন অনেক বেশি রিচ হয়ে গিয়েছো আর আমি একটি সাধারণ মেয়ে, তুমি আমার কাছ থেকে এমন কি নিতে পারো? আমি তোমাকে কিছুই দিতে পারবো না। জি বলে আমার তোমার কাছ থেকে কোনো কিছু চাই না। আর এখানে আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। নিয়ান জির সাথে ব্রেকআপ করে নেয়। জি ওকে জিজ্ঞাসা করে তুমি আমার সাথে ব্রেকআপ কেন করছো আর আমার ভিতরে কি এমন কমতি রয়েছে আমাকে বলো। কিন্তু নিয়ান কোনো কিছুই বলে না। জি রেগে বলে তুমি কি আমাকে কখনোই ভালোবাসোনি? এতে নিয়ান বলে হ্যাঁ আমি তোমাকে কখনোই ভালোবাসিনি, তাই তো এখন তোমার সাথে ব্রেকআপ করছি আর আজকের পর থেকে কখনো আমার সাথে দেখাও করবে না। এইসব কিছু শোনার পর এখানে জি অনেক বেশি হার্ড হয়েছিল, নিয়ানকে রেখে চলে যায়। এখন সিনটা আবারও চলে আসে প্রেজেন্টে। এখানে এদের দুজনকে দেখানো হয় আর এখানে বলছিল নিয়ান তাকে যেন এখান থেকে যেতে দেয়। জি বলে তুমি এখানে তোমার নিজের ইচ্ছাতে এসেছো, কিন্তু নিজের ইচ্ছাতে এখান থেকে যেতে পারবে না। আমি তোমাকে যখন যেতে দেবো তখনই তুমি এখান থেকে যেতে পারবে। আর এখন তো আমি তোমার কাছ থেকে সেরকম কোনো কিছুই নিতে চাইবো না, কিন্তু সময় হলে আমি ঠিকই তোমার কাছ থেকে ওই জিনিসটি নিয়ে নেব। আর এখন এখান থেকে চলে যাও। নিয়ান ওখান থেকে বাসায় চলে আসে। এখানে আমরা নিয়ানের সিস্টারকে দেখতে পাই যার নাম রুয়ান। আর রুয়ান এখানে ওর জন্য সুন্দর সুন্দর কিছু ড্রেসগুলো ট্রায়াল দিচ্ছিল, কারণ ওর বার্থডে পার্টি রয়েছে আজকে। নিয়ান ওকে ইগনোর করে ভিতরে যেতে চাচ্ছিল, কিন্তু রুয়ান চলে আসে নিয়ানের কাছে আর বলে সিস্টার তুমি নিজের জন্য কোনো ড্রেস দেখবে না? কারণ আমার বার্থডের সাথে সাথে কাল তো তোমারও বার্থডে, কিন্তু তোমার বার্থডে কখনোই সেলিব্রেশন করা হয় না। রুয়ানের মা বলে আমরা ওর বার্থডে কেনই বা সেলিব্রেশন করব, আমরা তো ওকে অ্যাডপ্ট নিয়েছি, যাতে করে তোমার যদি কোনো খারাপ আর ওল্ড ম্যানের সাথে বিয়ে হতে নেয় তাহলে আমরা তোমার জায়গায় ওকে বিয়ে দিতে পারবো আর তুমি একটি ভালো জীবন যাপন করতে পারবে। এর মানে নিয়ানের এই ফ্যামিলিটা রিয়েল ফ্যামিলি না। রুয়ানের মা এখানে গার্ডকে বলে আজ সন্ধ্যায় ওকে পার্টিতে একদমই আসতে দেবে না, আমি চাই না ও পার্টিতে গিয়ে কোনো ঝামেলা বেঁধে দিক। পরের সিনে আমরা দেখতে পাই মিস্টার জিকে। মিস্টার জি এখানে রুয়ানদের পার্টিতে আসে আর যখন এখানে ভিতরে সবাই মিস্টার জিকে দেখে অনেকটা অবাক হয়ে যায়। মিস্টার জির মতো রিচ পারসন এই ছোট একটি পার্টিতে এসেছে আর এখানে রুয়ান ভাবে মিস্টার জি ওর উপরে ইমপ্রেস তাই এই পার্টিতে এসেছে। কিন্তু মিস্টার জি বলে আমি শুনেছি লু ফ্যামিলির 2টি মেয়ে, তাহলে এখানে একটি মেয়ে কেন আর একটি মেয়ে পার্টিতে কেন আসেনি? রুয়ানের মা বলে আমার বড় মেয়ের এইসব পার্টি একদমই পছন্দ না, তাই এখানে আসেনি। কিন্তু এই পার্টি যেহেতু আপনার পুরো ফ্যামিলি রেখেছে তাই ওর তো এখানে থাকা উচিত ছিল। আর ও যদি এখানে গেস্টদেরকে ওয়েলকাম করানোর জন্য না রাখেন তাহলে তো গেস্টদেরকে অপমান করানো হবে। রুয়ানের মা বলে আমি এক্ষুনি ওকে নিয়ে আছি। আর এরপরে চলে আসেন নিয়ানকে বলে তাড়াতাড়ি রেডি হয়ে আমার সাথে পার্টিতে চলো। নিয়ানও চুপচাপ রেডি হয়ে নেয় আর ওর মা তখন ওকে জোর করে পার্টিতে নিয়ে আসে। নিয়ার পার্টিতে আসার পর এখানে দেখতে পায় মিস্টার জিকে। অনেক অবাক হয়ে যায় যে মিস্টার জি এই পার্টিতে এসেছে।
মিস্টার জি বলে, তোমার বাড়িতে বার্থডে পার্টি হচ্ছে আর তুমি কিনা এই পার্টিতে নেই, এখানে কোনো গেস্টদেরকে ভালোভাবে ওয়েলকাম করছো না। রুয়ানের মা নিয়ানকে ড্রিঙ্ক এগিয়ে দেয় আর বলে এটা খাওয়ার পর এখানে মিস্টার জিকে সরি বলতে, ও পার্টিতে এসেছিল না আর ভালোভাবে মিস্টার জিকে ওয়েলকাম করতে পারেনি এই কারণে। আর নিয়ানও এখানে সুন্দরভাবে ড্রিঙ্কটা করে নেয় আর ও ভালোভাবে এখানে সরি বলে মিস্টার জিকে। এইসব কিছু দেখার পর মিস্টার জি অনেকটাই বেশি রাগ হয় আর রুয়ান চলে আসে মিস্টার জির কাছে আর মিস্টার জিকে বলছিল তার সাথে ড্রিঙ্ক করার জন্য, কিন্তু মিস্টার জি ওকে মানা করে আর বলে আমার জানা মতে আজকে আপনার দুটি মেয়েরই বার্থডে, তাহলে এখানে শুধুমাত্র আপনার ছোট মেয়ের বার্থডেটাই কেন সেলিব্রেশন করছেন। রুয়ানের মা বলে কারণ আমার বড় মেয়ে এইসব পার্টি একদমই পছন্দ করে না, তাই ও নিজের বার্থডেটা কখনো সেলিব্রেশনও করে না, এই জন্যই আমরা আর জোর করে ওকে পার্টিতে নিয়ে আসি না। এইসব কথাগুলো শোনার পর মিস্টার জি অনেকটাই অবাক হয়ে যায় যে এখন তো দেখছি নিয়ান ওর ফ্যামিলি সব কথাগুলো একদম মেনে চলছে। রুয়ান বলে আমার সিস্টারের শুধুমাত্র ওর নিজের ফিয়ন্সের সাথে নিজের বার্থডেটা সেলিব্রেশন করতে বেশি ভালো লাগে, তাই এই পার্টিতে আসে না। মিস্টার জি তো অবাক হয়ে যায় এখানে নিয়ানের ফিয়ন্সির কথা শোনার পর আর জিজ্ঞাসা করে ওর কি ফিয়ন্সিও রয়েছে। এতে সবাই বলে হ্যাঁ ওর তো ফিয়ন্সি রয়েছে। তখনই এখানে শ্যান নামের একটি ছেলে চলে আসে আর নিজের পরিচয় দেয় এখানে নিয়ানের ফিয়ন্সি হিসেবে। আর এখানে সবার সামনে নিয়ানের ক্লোজে চলে যায়, নিয়ানকে টাচ করতে থাকে। এটা নিয়ানের কাছেও একদমই ভালো লাগে না, তাই ওকে বাহানা দিয়ে ওয়াশরুমে চলে যায়। আর যখন নিয়ান একা ওয়াশরুমে ছিল তখন একটু পরে ওর কাছে চলে আসে মিস্টার জি, পেছন থেকে ওকে হাগ করে নেয় আর বলে তুমি তো আমাকে ওই দিন রাতে একদমই বলোনি তোমার ফিয়ন্সিও রয়েছে, এই কথাটি আমার কাছ থেকে কেন লুকিয়ে রেখেছো, আর তুমি কি তোমার ফিয়ন্সিকে নিজে পছন্দ করেছো। নিয়ান বলে আমাকে ছেড়ে দাও, কেউ আমাদের দুজনকে এরকম ভাবে দেখে নেবে। মিস্টার জি বলে তুমি তো জানোই না লুকিয়ে লুকিয়ে দেখা করার আলাদা একটি মজা রয়েছে। আর এখানে ও তখন জোর করে নিয়ানকে কিস করতে চাচ্ছিল, কিন্তু নিয়ান ওকে এমনটি করতে দেয় না। মিস্টার জি বলে তোমার এই ফিয়ন্সি কিন্তু একদমই ভালো না, আমার তো একদমই পছন্দ হয়নি। নিয়ান বলে যদি আমি নিজে আমার ফিয়ন্সিকে বেছে নিতে পারতাম তাহলে একে আমি কখনোই চুজ করতাম না। তো ভালো করে বোঝা যাচ্ছে নিয়ান ওর ফিয়ন্সিকে একদমই পছন্দ করে না। আর হঠাৎ করে নিয়ানের পেটে অনেক ব্যথা হতে শুরু করে আর এইটা দেখার পর মিস্টার জি ওকে কোলে উঠিয়ে নেয় হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু হসপিটালে না নিয়ে গিয়ে নিজের বাসায় নিয়ে যায়। আর এখানে অ্যাসিস্ট্যান্টকে বলে নিয়ানের জন্য মেডিসিন নিয়ে আসায়। নিয়ান জিজ্ঞাসা করে তুমি তো আমাকে বলেছিলে হসপিটালে নিয়ে যাবে, কিন্তু এটা তো তোমার নিজের বাসা। আর এখানে তখন জি ওকে মেডিসিন খেতে দেয়, সাথে এটাও বলে তোমার জন্য আজকে রাতটা এটাই হসপিটাল, তাই তুমি এখানেই থাকবে। মেডিসিনটি খাওয়া শেষ হয়ে গেলে নিয়ান এখান থেকে চলে যেতে চাচ্ছিল, কিন্তু জি ওকে যেতে দেয় না আর বলে আজকে বলেছি না সারা রাত তুমি এখানেই থাকবে, আর এখন অনেকটাই রাত হয়েছে তাই তুমি এখান থেকে যেতে পারবে না। নিয়ান বলে কিন্তু লু ফ্যামিলি যদি জানতে পারে আমি রাতে বাসায় নেই তাহলে আমার জন্য অনেক প্রবলেম সৃষ্টি হয়ে যাবে। জি নিয়ানকে বলে সত্যি করে বলো তো তুমি তোমার ফ্যামিলিকে ভয় পাচ্ছ নাকি তোমার ফিয়ন্সিকে ভয় পাচ্ছ যে তুমি এখান থেকে তাড়াতাড়ি করে চলে যেতে চাচ্ছ। নিয়ান বলে কিন্তু এতে তোমার কি, তুমি তো আমাকে হেট করো। মিস্টার জি বলে আমি তোমাকে বাঁচিয়েছি আর এখন তুমি আমার কাছে চলে আসবে। যখন নিয়ান ওর কাছে চলে আসে তখন মিস্টার জি ওকে বলে তুমি আমাকে কিস করবে, কিন্তু নিয়ান বলে আমি তোমাকে কিস করতে পারবো না। মিস্টার জি এতে করে অনেক রেগে যায় আর বলে আমি তোমাকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে এসেছি আর তুমি বলছো তুমি আমাকে কিস করবে না, তাই ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছিল। কিন্তু এখানে যেহেতু নিয়ানের পেটে অনেক বেশি ব্যথা ছিল তাই ওর আবার একটু দয়ামায়া হয়ে যায়, নিয়ানকে উঠিয়ে বেড়ে ফেলে দেয়। নিয়ানকে বলে আজকে রাত তুমি এখানেই থাকবে আর আমি তোমার কাছেও আসবো না, কিন্তু সকাল হতে হতে তুমি এখান থেকে চলে যেও। পরের দিন সকালে নিয়ানকে কোম্পানিতে দেখানো হয়, তখন নিয়ানের একজন কলিগ এসে নিয়ানকে বলতে থাকে আমি শুনেছি কালকে তোমাদের ওই বার্থডে পার্টিতে মিস্টার জি এসেছিল। এতে নিয়ান বলে হ্যাঁ মিস্টার জি এসেছিল। আর ওই মেয়েটি বলে মিস্টার জি তো তোমার এক্স বয়ফ্রেন্ড তাই না, আর মিস্টার জির সাথে তোমার ভালোবাসা এই কারণেই হয়েছিল কারণ মিস্টার জিকে দেখতে তোমার ছোটবেলার ভালোবাসার মতন। এখানে তখন বলে নিয়ান হ্যাঁ আমি এই কারণে ওকে ভালোবেসেছিলাম। আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, নিয়ানের আঙ্কেল অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে আর ওনার পুরো চিকিৎসার খরচটা লু ফ্যামিলি নিচ্ছিল, কিন্তু নিয়ানের মা বলে দেয় আমি আর কোনো খরচ দিতে পারবো না ওনার চিকিৎসা আমি বন্ধ করে দেব। তখন নিয়ান মায়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আর বলে যে এমনটি করবেন না, আর আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব। র্যানের মা বলে ঠিক আছে তুমি যেহেতু করতে চাচ্ছ তাহলে তোমাকে শ্যানকে বিয়ে করতে হবে। আর এখন আবারও প্রেজেন্টের সিন দেখানো হয়, এইসব কথাগুলো এখানে মনে করতে থাকে নিয়ান। তখনই নিয়ানের সিস্টার নিয়ানকে ফোন করে আর বলে কাল রাত তুমি কোথায় ছিলে, তুমি জানো কাল শ্যান এখানে তোমার জন্য পুরো রাত অপেক্ষা করেছে কিন্তু তুমি এখানে আসোনি, তাই শ্যান তোমার উপরে অনেক রেগে গিয়েছে, এখন তুমি গিয়ে শ্যানকে সরি বলবে। নিয়ানও চুপচাপ ওর সিস্টারকে হ্যাঁ বলে দেয় যে আমি ওর কাছে চলে যাব আর ওকে সরি বলবো। এখানে নিয়ানের কলিগ জিজ্ঞাসা করে নিয়ানকে যে তুমি এখন কোথায় যাবে। নিয়ান বলে আমার ফিয়ন্সির কাছে আমাকে যেতে হবে।
এরপরে নিয়ান এখান থেকে চলে যায় আর এরপরে চলে আসে একটি বারে, যেখানে ও এসেছিল শ্যানের সাথে দেখা করতে। আমরা দেখতে পাই শ্যান তো এখানে অনেকগুলো মেয়ের সাথে এনজয় করছে। আর নিয়ানকে দেখার পর সবাই বলতে থাকে শ্যানকে, দেখো তোমার ফিয়ন্সি এখানে এসেছে তোমার সাথে দেখা করতে। শ্যান বলে, কাল রাত তুমি কোথায় ছিলে? আমি তোমার জন্য অপেক্ষা করেছি। এখানে নিয়ান ওকে সরি বলে, কাল রাতে আমার শরীরটা অনেক খারাপ ছিল তাই আমি হসপিটালে গিয়েছিলাম। শ্যানের ফ্রেন্ড বলে, তোমাদের দুজনের তো বিয়ে ঠিক হয়ে গিয়েছে কিন্তু তোমরা এখন একে অপরকে কিসই করনি। আর এটা শোনার পর এখানে তখন শ্যান বলতে থাকে নিয়ানকে যে তুমি এখন আমাকে কিস করবে, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। নিয়ান বলে, আমার মা বলেছে তোমাকে শুধুমাত্র সরি বলতে, আর আমি তোমাকে সরি বলেছি, কিস করতে পারবো না। শ্যান বলে, এটা কেমন কথা? আমি তোমার ফিয়ন্সি, তাহলে তুমি আমাকে কিস কেন করতে পারবে না? আর নিয়ান তখন রেগে গিয়ে ওকে থাপ্পড় মারে। শ্যান রেগে গিয়ে এখানে নিয়ানকে জোর করে কিস করতে চাচ্ছি। নিয়ান তো চিৎকার করতে থাকে। তখনই ভিতরে মিস্টার জি চলে আসে, শ্যানকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর শ্যানের মাথায় একটি বোতলও ভেঙে ফেলে। শ্যানকে বলে, তোমার সাহস কিভাবে হয়? তুমি এখানে নিয়ানকে কিস করতে চাও? আর গার্ডদেরকে অর্ডার দেয় যে এখানে যারা যারা ছিল তাদের সবাইকে ধরে নিয়ে যেতে। এরপর নিজের সাথে করে নিয়ানকে বাসায় নিয়ে চলে আসে। এখানে নিয়ান বলে, তুমি এসব কি করছো? আমাকে ছেড়ে দাও। মিস্টার জি ওর উপরে অনেকটাই রেগেছিল আর ওকে বলে, তুমি ভালো করেই জানো ওই সব জায়গাগুলোতে ছেলেরা ড্রিঙ্ক করে থাকে আর তুমি ওখানে কিভাবে যেতে পারো? তুমি তো জানতেই পারবে না যে ওই সব ছেলেদের আসলে মতলবগুলো ওখানে কি কি থাকে। আর এখানে বলতে থাকে নিয়ান যে আমি তো শুধুমাত্র শ্যানের সাথে দেখা করতে গিয়েছিলাম। জি ওর উপরে আরও রেগে যায়। নিয়ান ওকে থ্যাংক ইউ বলে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে আসার জন্য। আর বলতে থাকে জি যে তুমি দেখছি শ্যানকে এতই বেশি ভালোবাসো, নিজের জীবনের কোনো পরোয়া না করে ওখানে চলে গিয়েছো ওর সাথে দেখা করতে। এরপরে এখানে ও নিয়ানকে একটি গিফট বের করে দেয়। নিয়ান বলে, এটা আমাকে কেন দিচ্ছ? জি বলে, কাল তোমার বার্থডে ছিল আর আমি তোমাকে কোনো গিফট দিতে পারিনি তাই এটা তোমাকে দিচ্ছি। নিয়ান গিফটটা খুলে দেখে ভিতরে ইয়াররিংস ছিল। আর এটা দেখার পর ও মনে মনে বলতে থাকে, আমি যদি এখন এই গিফটটি এখানে জিকে ফিরিয়ে দিই তাহলে জি অনেক বেশি হার্ড হবে, কিন্তু আমি তো এই গিফটটা নিজের সাথে করে নিয়ে যেতে পারবো না। এরপরে থ্যাংক ইউ বলে মিস্টার জিকে ওকে বার্থডে গিফট দেওয়ার জন্য। আর এরপরে বলে যে যখন আমি অনেক বেশি টাকা ইনকাম করব তখন তোমার বার্থডেতেও আমি তোমাকে অনেক দামি একটি জিনিস গিফট করব। মিস্টার জি বলে, তোমাকে কে বলেছে যে আমি তোমার থেকে শুধু টাকা পয়সার দামি দামি গিফটগুলো চাই? তুমি কেন বুঝতে পারো না আমি তোমার কাছ থেকে অন্য কিছু চাই। আর এখানে ও নিজে থেকেই তখন নিয়ানকে কিস করে নেয় আর নিয়ানকে বলে, তোমার একটি কিসই আমার জন্য সব থেকে বেশি দামি একটি গিফট। জিয়া মিস্টার জিকে নিজের কাছ থেকে দূরে সরাতে চায় কিন্তু মিস্টার জি উল্টো এখানে ওর ঘাড়ে বাইট করে নেয়। আর এই কারণে বলতে থাকে নিয়ান যে তুমি এখন থেকে এরকম হুটহাট করে আমাকে ডগের মতন করে কামড় দেওয়া বন্ধ করো। আর এখন আমি বাসায় চলে যাব। আর যখন বাসায় চলে আসে এখানে আমরা রুয়ান আর রুয়ানের মাকে দেখতে পাই। তারা দুজনেই তো অনেক বেশি রেগে রয়েছে এখানে নিয়ানের ওপরে। রুয়ানের মা নিয়ানকে বলে যে তোমাকে পাঠিয়েছিলাম শ্যানকে সরি বলতে, তুমি এমন কি করেছো ওর সাথে যে এখন ও হসপিটালে রয়েছে আর তোমার সাথে বিয়েটাও ভেঙে দিতে চাচ্ছে। যদি ও বিয়েটা ভেঙে দেয় তাহলে দেখবে আমাদের ফ্যামিলিতে অনেক প্রবলেম হবে আর আমরা এই বিয়েটা কিছুতেই ভাঙতে দিতে পারবো না। নিয়ান বলে, কিন্তু ও তো সবার সামনে আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছে। রুয়ানের মা বলে, এতে কি হয়েছে? তোমাদের দুজনের তো কিছুদিন পরেই বিয়ে হবে। ও যদি তোমার সাথে কিছু করতে চায় তো তাহলে তুমি বাধাই বা কেন দিবে? দুজনেই এখানে দেখো নিয়ানের ঘাড়ে লাভ বাইটই দেখতে পায়। আর মম রেগে বলে, তুমি কাল সারা রাত কার সাথে ছিলে যে তোমার ঘাড়ে লাভ বাইট হয়েছে? নিয়ান ইগনোর করে যেতে নিচ্ছিল কিন্তু রুয়ান ওকে যেতে দেয় না আর বলে, আমার মনে হয় অবশ্যই সিস্টার কোনো ওল্ড ম্যানের সাথে ছিল, আর এমনিতেও আমার ফ্রেন্ড ওকে দেখেছিল একজনের কারের ভিতরে উঠতে। নিয়ান বলে, তুমি এটা কিভাবে বলতে পারো যে আমি একজন ওল্ড ম্যানের সাথেই ছিলাম? রুয়ান বলে, কারণ তোমার মতন মেয়েকে তো আর এই সিটি রিচ পার্সন ইউজ করবে না, তাই অবশ্যই কোনো ওল্ড পার্সনই তোমাকে নিয়েছে। নিয়ান বলে, যদি ছেলেটি অনেক বেশি হ্যান্ডসাম আর এই সিটি রিচ পার্সন হয়ে থাকে তাহলে তোমরা দুজনে কি করবে? এইটা শোনার পর এখানে রুয়ানের মা বলতে থাকে, এরকমটা কখনোই হবে না, আর এই সিটির সব থেকে বেশি রিচ পার্সন হচ্ছে মিস্টার জি, আর মিস্টার জি কখনোই তোমার মতন একটি মেয়েকে নিজের সাথেও রাখবে না, তাই তুমি তো মিস্টার জির কাছ থেকে দূরেই থাকো। তোমাকে সবাই শুধুমাত্র ইউজ করবে। এখন যাওয়ার শ্যানকে সরি বলো, ওকে বাসা থেকে বের করে দেয়। নিয়ান যখন বাইরে ছিল তখন আমরা বাইরে মিস্টার জির কার দেখতে পাই। মিস্টার জির কার দেখার পর নিয়ান ওর কারের ভিতরে উঠে পড়ে। মিস্টার জি দেখতে পায় নিয়ান অনেক বেশি আপসেট রয়েছে। নিয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কি আপসেট রয়েছো? নিয়ান বলে, আমি আপসেট না। আর এখানে মিস্টার জি নিয়ানের গালে হাতের ছাপ দেখতে পায়, বুঝতে পারে নিয়ানকে কেউ একজন থাপ্পড় মেরেছে। তখনই বাহিরে রুয়ান চলে আসে আর ও মিস্টার জির কারটা দেখার পরে চিনতে পারে, তাই বাইরে দাঁড়িয়ে থেকে বলতে থাকে যে মিস্টার জি আপনি কি ভিতরে রয়েছেন? রুয়ানকে দেখার পর নিয়ান অনেক ভয় পেয়ে যায় আর মিস্টার জিকে বলে, তুমি আমাকে প্লিজ বাঁচিয়ে নাও, রুয়ান যেন আমাদের দুজনকে একসাথে না দেখতে পায়।
মিস্টার জি বলে, তুমি তো আগে একদমই এত বেশি ভীতু ছিলে না, তাহলে এখন তোমার ফ্যামিলিকে এত বেশি ভয় কেন পাও? নিয়ান বলে, যদি রুয়ান আমাদের দুজনকে এখানে একসাথে দেখে নেয় তাহলে আমার ওদের বাসাতে থাকা অনেক বেশি মুশকিল হয়ে যাবে, তাই আমাকে বাঁচিয়ে নাও। নিয়ান বলে, তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তোমাকে তাই দেবো, আর এমনিতেও তুমি তো আমাকে বলেছিলে আমি যদি কোনো বিপদে পড়ে যাই তাহলে তুমি আমাকে সাহায্য করবে, তাহলে আজ কেন সাহায্য করতে চাইছো না? মিস্টার জি বলে, ঠিক আছে, আমি তোমাকে যা করতে বলবো তুমি তাই করবে, আর যদি এমনটি না করো তাহলে আমি তোমাকে কারের ভিতর থেকে বের করে দেব। আমি তোমাকে সাহায্য করব একটি শর্তে, আমি তোমাকে যতবার সাহায্য করব ততবারই তুমি আমার ক্লোজে আসবে। আর এতে তখন নিয়ানও রাজি হয়ে যায়। মিস্টার জিও ওকে সাহায্য করে, নিজের কোটটা খুলে ওকে পরিয়ে দিয়েছিল আর ওকে কিস করতে শুরু করে, সাথে এখানে ও দরজার জানালাটাও খুলে দেয়, যে এখান দিয়ে বাহির থেকে রুয়ান দেখতে পায় ভিতরে মিস্টার জি একটি মেয়েকে কিস করছে। এটা দেখার পর এখান থেকে চলে যায়, কিন্তু নিয়ান এই কারণে অনেক রেগে যায় মিস্টার জির ওপরে, যে তোমার কেন এই শুধু শুধু এই জানালাটা খুলতে হবে? যদি রুয়ান আমাদের দুজনকে একসাথে দেখে নিত তাহলে তো আমার জন্য আরো বিপদ বেড়ে যেত। এখানে মিস্টার জি বলে, আমি একজন বিজনেসম্যান, তাই আমার সবসময় রিস্ক নিয়ে কাজ করতে অনেক বেশি ভালো লাগে, তাই এমনটি করেছি। নিয়ান তখন কারের ভিতর থেকে বের হয়ে যায়, আর মিস্টার জি ভাবতে থাকে এই 6 বছরে নিয়ানের সাথে এমন কি হয়েছে যে নিয়ান এতটাই বেশি চেঞ্জ হয়ে গিয়েছে। পরের দিন দেখানো হয় মিস্টার জি আর নিয়ানকে, তারা দুজনেই তাদের স্কুলের রিইউনিয়ন পার্টিতে যাবে। আর এখানে তখন মিস্টার জি নিজের কার নিয়ে অপেক্ষা করতে থাকে নিয়ানের। 30 মিনিট পর নিয়ানের জন্য এখানে একটি ট্যাক্সি আসবে, আর নিয়ান ট্যাক্সির জন্য অপেক্ষা করছিল। অ্যাসিস্ট্যান্ট মনে মনে বলতে থাকে, এই প্রথম মিস্টার জি কোনো একটি মেয়ের কারণে এত বেশি সময় এখানে নষ্ট করছে। তখনই নিয়ানের কাছে নিয়ানের একজন সিনিয়র চলে আসে আর নিয়ানকে বলে, আমিও ওই রিইউনিয়ন পার্টিতে যাচ্ছি, তাই তুমি আমার সাথে চলো। মিস্টার জি ওদের দুজনকে একসাথে দেখার পর অনেক বেশি জেলাস ফিল করে, আর নিজেও তখন রিইউনিয়ন পার্টিতে চলে আসে। এই পার্টিতে আমরা জিয়া নামে একটি নতুন মেয়েকে দেখতে পাই, আর মেয়েটি এখানে জির আসার অপেক্ষা করছিল। জিকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়, আর এখানে আমরা জির একজন ফ্রেন্ডকেও দেখতে পাই। তারা সবাই কথা বলতে থাকে, আর এখানে নিয়ান তখন ড্রিঙ্ক করতে নেয়। তখনই চলে আসে নিয়ানের কাছে নিয়ানের সিনিয়র, যার নাম বুলিন। আর বুলিন এখানে বলে নিয়ানকে, তুমি ড্রিঙ্ক করবে না, কারণ তোমার ড্রিঙ্ক করলে শরীরটা খারাপ হয়ে যায়, এই কারণে তুমি শুধুমাত্র এখানে জুস খাবে, এটা তোমার স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে। আর এইসব কিছু জি দেখতে পায়, এই কারণে জি এখানে এসে নিয়ানকে বলে, তুমি তো ড্রিঙ্ক করো, তাহলে আজ এখানে অ্যাক্টিং কেন করছো যে তুমি ড্রিঙ্ক করতে পারো না? জিয়া বলে, আসলে এখানে ও সবার কাছ থেকে সিম পেতে নিতে চাচ্ছে, হতে পারে ও অনেক বেশি ইনোসেন্ট। তখন জি বলে, সবাইকে ইনোসেন্ট ভাবা একদমই ঠিক হবে না, কিছু কিছু লোক রয়েছে যারা যারা নিজেকে শুধুমাত্র ইনোসেন্ট দেখানোর চেষ্টা করে, কিন্তু তারা আসলে রিয়েলে একদমই ইনোসেন্ট হয় না। বুলিং বলে, তুমি এর সাথে এরকম ভাবে কেন কথা বলছো? আমি জানি নিয়ান একদমই ড্রিঙ্ক করতে পারে না। জির ফ্রেন্ড বুলিংকে বলে, তোমার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে, স্কুল লাইফে এরা দুজনে একে অপরকে ডেট করেছে, আর হঠাৎ করে নিয়ান মাঝ রাস্তায় গিয়ে জিকে ছেড়ে দিয়েছে, তাও আবার কোনো কারণ না বলে। আর জি তো ওকে অনেক বেশি ভালোবাসতো। এখানে সবাই মিলে নিয়ানকে অনেক বেশি অপমান করতে থাকে, নিয়ানও চুপচাপ দাঁড়িয়ে থেকে শুধু ওদের কথাগুলো শুনতে থাকে। সবাই মিলে এখানে নিয়ানকে একটু বেশি কথা শোনাতে শুরু করে, আর জিও নিয়ানকে অনেক বেশি কথা শোনাতে থাকে। নিয়ান এবার একটু রেগে বলে, তোমাদেরকে এত বেশি কথা বলতে হবে না, যদি এখানে আমাকে ড্রিঙ্ক করতে হয় তাহলে আমি ড্রিঙ্ক করে নেব, আমার কোনো প্রবলেম নেই। আর ও নিজে দেখুন এখানে থাকা সব ড্রিঙ্কগুলো একাই করতে থাকে, আর যার কারণে ওর শরীরটাও একটু খারাপ হতে থাকে। বুলিং এসে নিয়ানের কেয়ার করতে থাকে। জি রেগে বলে নিয়ানকে, আজ তুমি এত বেশি অ্যাক্টিং কেন করছো? ওই দিন বাড়িতে তুমি একের পর এক অনেক বেশি ড্রিঙ্ক করেই যাচ্ছিলে, আর আমি তোমাকে বাঁচিয়েছিলাম। জির ফ্রেন্ড বলে, তোমাদের দুজনের এর আগেও রাতে একবার দেখা হয়েছিল, তাও আবার বারে। এতে জি নিয়ানের হাত ধরে বলে, হ্যাঁ আমাদের দুজনের দেখা হয়েছিল, আর আমি তোকে বাঁচিয়েছি। জি নিয়ানকে এখানে রেখে ও বাইরে চলে যায়, আর সবাই মিলে তখন নিয়ানকে ওখান থেকে বাইরে নিয়ে আসে, আর নিয়ানকে বাসায় নিয়ে যেতে চায়। জিয়া এখানে বুলিংকে বলে, তুমি একাই শুধু কোনো ড্রিঙ্ক করোনি, তাই তুমি এইখান থেকে নিয়ানকে বাসায় নিয়ে যাও। বুলিং বলে, ঠিক আছে, আমি নিয়ানকে নিয়ানের বাসায় রেখে আসবো। কিন্তু তখন এখানে জি চলে আসে, আর ও নিয়ানের কথা বলে যে আমি নিয়ানকে নিয়ানের বাসায় রেখে আসবো, তোমার কোনো দরকার নেই নিয়ানকে রেখে আসার। এরপরে নিজের সাথে করে ও নিয়ানকে এখান থেকে নিজের কারের ভিতরে উঠিয়ে নেয়। আর এই সব কিছু জিয়া দেখতে পায়, জিয়া অনেক রেগে যায়। আসলে জিয়া তো জিকে লাইক করে, এই কারণে এখানে বুলিংকে বলে, আমি জানি তুমি নিয়ানকে লাইক করো, আর তুমি যদি নিয়ানকে পেতে চাও তাহলে আমাদের দুজনকে এক হয়ে কাজ করতে হবে, ওদের দুজনকে আলাদা করার জন্য। জি নিয়ানকে নিজের বাসায় নিয়ে আসে, আর নিয়ানকে বেড়ে শুইয়ে দেয়। নিয়ান যেহেতু অনেকটাই বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিল, তাই এখানে ঘুমের ভিতরে বারবার ও জির নামটাই নিতে থাকে। জি এটা শোনার পর অনেক রেগে যায়, আর বলে, আমি তো তোমাকে হেট করি, আর এত বছর হয়ে গিয়েছে কিন্তু এখনো তুমি আমাকে ভুলে যেতে পারোনি।
পরের দিন সকালের সিন দেখানো হয়, যেখানে জি তো সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করতে থাকে। তখন বাইরে নিয়ান চলে আসে। নিয়ান এখান থেকে চলে যেতে চায়। জি ওকে বলে, তুমি কি এটা হোটেল পেয়েছো? যখন ইচ্ছা আসবে আর যখন ইচ্ছা চলে যাবে। এখন এখানে চুপচাপ বসে আমার সাথে ব্রেকফাস্ট করে নাও। নিয়ানও তখন এখানে ব্রেকফাস্ট করতে বসে। জিকে থ্যাংক ইউ বলে ওকে ওখান থেকে নিয়ে আসার জন্য, আর ওর ড্রেসটি চেঞ্জ করে দেওয়ার জন্য, আর ওকে সুন্দর একটি ড্রেসও দেওয়ার জন্য। জি বলে থ্যাংক ইউ বলতে হবে না, পার্টিতে দেখেছিলাম তুমি বুলিং এর সাথে অনেক হেসে হেসে কথা বলছিলে। তোমরা দুজনে কি একে অপরকে চেনো? আর তোমরা দুজনে কি একে অপরকে ডেট করেছো? এতে নিয়ান বলে, আমরা দুজনে একে অপরকে ডেট করিনি, কিন্তু ও আমার অনেক ভালো ফ্রেন্ড, তাই আমরা দুজনে এরকম ভাবে ফ্রি হয়ে একে অপরের সাথে কথা বলতে পারি। জি বলে, তাহলে ও তোমাকে নিন নিন বলে কেন ডাকছিল? এখানে নিয়ান বলে, আমরা দুজনে অনেক বছরের ভালো ফ্রেন্ড, তাই নিক নেম তো একে অপরকে দিতেই পারি, এতে কোনো প্রবলেম নেই। তখনই জির বাড়িতে একটি মেয়ে চলে আসে, আর এই মেয়েটি বলতে থাকে, আসলে কাল আমি আমার পার্সটা এখানেই ভুলে রেখে গিয়েছি, ওটাই নিতে এসেছি। মেয়েটিকে দেখার পর নিয়ার মনে মনে বলে, আমি তো জানতামও না জির গার্লফ্রেন্ড রয়েছে, আর আমি কিনা ওর সাথে এখানে এসে থাকছি। এরপরে জি এখানে ওই মেয়েটির সাথে নিয়ানের পরিচয় করিয়ে দেয়, আর বলে এটা আমার মম। আর এই কথা জানতে পেরে এখানে নিয়ান আরও বেশি অবাক হয়ে যায়, কারণ জির মা তো অনেকটাই বেশি ইয়াং। জি ভিতরে চলে যায় নিজের মায়ের পার্সটি নিয়ে আসার জন্য। জির মায়ের কাছে এখানে নিয়ানকে অনেক বেশি ভালো লাগে, আর মনে মনে ভাবতে থাকে এই মেয়েটি দেখতে কতটা বেশি কিউট পিটি আর সুইট, যার কারণে তো আমার ছেলে আজ পর্যন্ত কোনো মেয়েকে ডেট করেনি। অবশ্যই এই মেয়েটিকে আমার ছেলে অনেক বেশি ভালোবাসে। মম জিজ্ঞাসা করে নিয়ানকে, তুমি এখানে এত সকাল সকাল কি করছো? নিয়ান বলে, আসলে কাল আমরা দুজনে আমাদের স্কুলের রিইউনিয়ন পার্টিতে গিয়েছিলাম, আর ওখানে আমি অনেক বেশি ড্রিঙ্ক করেছিলাম, তাই মিস্টার জি আমাকে বাসায় নিয়ে এসেছে। মম বলে, তাহলে ওই রিইউনিয়ন পার্টিতে ওই মেয়েটি তো অবশ্যই এসেছিল, যে মেয়েটি কিনা হঠাৎ করে আমার ছেলের মনটা ভেঙে দিয়েছিল, ওর সাথে ব্রেকআপ করে নিয়েছিল ওকে কোনো কিছু না বলে। তুমি জানো ওই মেয়েটি আমার ছেলের ফার্স্ট লাভ ছিল, কিন্তু এরকমভাবে আমার ছেলেকে ধোকা দিয়েছে। ওই মেয়েটি কি পার্টিতে এসেছিল? নিয়ান বলে, হ্যাঁ ওই মেয়েটিও পার্টিতে এসেছিল। আর এসব কথাগুলো কি জি আপনাকে বলেছে? মম বলে, জি আমাকে এসব কিছু বলেনি। আর তোমার কি মনে হয় জি আমাকে ওর সিক্রেটগুলো শেয়ার করবে? আমি তো এই সব কিছু অন্য কারোর কাছ থেকে জানতে পেরেছি। নিয়ান বলে, আপনি ঠিক বলেছেন, ওই মেয়েটি পার্টিতে এসেছিল। আর এদের কথাগুলো তখন মিস্টার জি শুনতে পায়। মিস্টার জি বলে, পার্টিতে যে মেয়েটি এসেছিল ওই মেয়েটি আর অন্য কেউ না, এখানে আপনার পাশে যে বসে রয়েছে সে। আর এই মেয়েটি আমার ফার্স্ট লাভ। এটা জানার পর মম বলে, এইটা তোমাদের দুজনের ভিতরকার পার্সোনাল কথা, তাই আমি এর ভিতরে একদমই ঢুকবো না। মম এখান থেকে চলে যায়। আর এরপরে তখন নিয়ান বলে, আমাকেও এখন কোম্পানিতে যেতে হবে। নিয়ান এরপরে কোম্পানিতে আসে, আর এখানে ওর কলিগকে সব কিছু বলে দেয়। এখানে কলিগ নিয়ানকে বলে, সত্যি করে বলো তো তুমি কি কখনোই আসলে জিকে ভালোবেসেছিলে? নিয়ান হাই স্কুলের কথা মনে করে। নিয়ান সত্যি ভালোবেসেছিল জিকে, কিন্তু কিছু কারণে ও জিকে ছেড়ে দিয়েছে। পরের সিনে নিয়ানকে দেখানো হয় নিয়ানের সাথে একটি ফ্লাওয়ার বুকে ছিল, আর তখন এখানে নিয়ানের কাছে চলে আসে মিস্টার জি। মিস্টার জি নিয়ানকে বলে, তুমি কোথায় যাচ্ছ? নিয়ান ওকে কোনো উত্তর দেয় না, তাই মিস্টার জি রেগে ওকে নিজের কারে নিয়ে আসে, আর বলে, তুমি কোথায় যাচ্ছ আমাকে বলবে, আর আমি আজকে তোমাকে কোথাও যেতে দেবো না, তুমি আমার সাথেই থাকবে। এখানে নিয়ান বলে, আমাকে যেতে দাও, আমি আমার ফ্রেন্ডের কবের কাছে যাব, আর এই ফুলটি আমি ওকে দেব। কিন্তু এখানে মিস্টার জি বলে, আজকে আমি তোমাকে কোথাও যেতে দেব না, আর তুমি যদি আমাকে কিস করো তাহলে আমি তোমাকে যেতে দেব। কিন্তু নিয়ান ওকে কিস করতে চায় না, আর ও নিজেই নিয়ানের সাথে জোর করতে থাকে, কিন্তু নিয়ান একদমই কোনো রেসপন্স করে না, তাই আবার পরে নিয়ানকে সরি বলে, আর নিয়ানকে নিজের সাথে করে কোম্পানিতে নিয়ে আসে। নিয়ান এখানে আসার জিজ্ঞাসা করে, আমাকে এখানে কেন নিয়ে এসেছো? জি বলে, কারণ আজকে আমি ওভার টাইম করবো, তাই তোমাকে নিয়ে এসেছি। নিয়ান বলে, তুমি ওভার টাইম করবে, আমি এখানে কি করব? মিস্টার জি বলে, তুমি এখানেই থাকবে, আর আমি তোমাকে না বলা পর্যন্ত তুমি কোথাও যাবে না, আমার সামনেই বসে থাকবে। এরপরে চলে যায় মিস্টার জি কাজ করার জন্য। নিয়ান ভিতরে একা বসেছিল, তখনই ভিতরে জিয়া আসে, আর ওদের একজন ফ্রেন্ড আসে যার নাম ম্যাং। ম্যাং নিয়ানকে এখানে দেখার পর বলে, তুমি এই জির কোম্পানিতে কি করতে এসেছো? এমন তো নয় যে তুমি এখানে জিকে সিডিউস করার জন্য আবারও চলে এসেছো। একবার তো তুমি ওর লাইফটা পুরো বরবাদই করে দিয়েছো, আবারও কি তুমি এমনটি করতে চাচ্ছ? নিয়ানকে অনেক বেশি অপমান করতে শুরু করে, আর জিয়া এই সব কিছু দাঁড়িয়ে থেকে শুনতে থাকে। এখানে নিয়ান বলে, আমি এখানে ইচ্ছা করে আসিনি, জি নিজে আমাকে এখানে নিয়ে এসেছে, আর ও ভিতরে কাজ করতে গিয়েছে। ম্যাং বলে, তাহলে এখন এখান থেকে চলে যাও। আর নিয়ান নিজেও এখান থেকে চলে যায়। একটু পরে ভিতরে জিয়া আসে আর জিজ্ঞাসা করে, নিয়ান কোথায়? ম্যাং বলে, ওই মেয়েটি এখানে ছিল, আমি ওকে অনেক বেশি অপমান করেছি, দেন এখান থেকে ও চলে গিয়েছে। এইটা শোনার পর জি ওর ওপরে রেগে যায়, আর বলে, তুমি কিভাবে একটি মেয়েকে এত বেশি ইনসাল্ট করতে পারো? ম্যাং বলে, তো এমন তো নয় যে তুমি আবার ওই মেয়েটিকে ভালোবেসে ফেলেছো, যে ওর জন্য এত বেশি কেয়ার করছো। এখানে জি বলে, এমন কিছুই না, আমি তোমাকে এটাই বলতে চাচ্ছি যে কোনো মেয়েকেই এভাবে ইনসাল্ট করবে না। পরের
পরের সিনে জিয়া আর নিয়ানকে দেখানো হয় তারা দুজনে একটি কফি শপে ছিল। এখানে জিয়া নিয়ানকে বলে, আমি ম্যাংয়ের হয়ে তোমাকে সরি বলছি, আর তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি কি তোমাকে জিজ্ঞাসা করতে পারি তুমি আসলে ওখানে কেন গিয়েছিলে, আর জির সাথে তোমার এখন কি রকম সম্পর্ক? নিয়ান বলে, আমার আর জির ভিতরে এখন কোনো সম্পর্ক নেই, আসলে জির আমার কাছ থেকে কিছু কাজ করিয়ে নেওয়ার প্রয়োজন ছিল তাই আমি ওখানে গিয়েছিলাম, আর আমরা দুজনে এখন একদমই ডেট করছি না, তাই তুমি এসব কিছু নিয়ে চিন্তা ভাবনা করো না, আমাদের ভিতরে সেরকম কিছুই নেই। এই সব কিছু শোনার পর এখানে জিয়া বলে, আমি তোমাকে একটি কথা বলছি, আসলে আমি হাই স্কুল থেকেই জিকে লাইক করি, কিন্তু জি তোমার সাথে ছিল তাই কখনো এই কথাটি জিকে বলতে পারিনি তোমার কারণে, কিন্তু এখন যেহেতু তোমরা দুজনে একসাথে নেই তাহলে আমি কি একটি চান্স পেতে পারি? এই কথা শোনার পর নিয়ানের তো অনেক বেশি খারাপ লাগে, কিন্তু এরপরও বলে, হ্যাঁ তুমি অবশ্যই চান্স পেতে পারো। একটু পরে এখানে চলে আসে জি আর নিয়ানকে জিজ্ঞাসা করে, তোমাকে বলেছিলাম না আমার সামান থেকে কোথাও যাবে না, তাহলে এখানে কেন এসেছো? জিয়া এখানে জির হাত ধরে নেয় আর সাথে এটাও বলে, তুমি নিয়ানকে বোকা দিও না, আমি নিয়ানকে এখানে নিয়ে এসেছিলাম কফি খাওয়ানোর জন্য। নিয়ান ওদের দুজনকে একসাথে দেখার পর আপসেট হয়ে যায়। এখান থেকে চলে যাওয়ার আগে ও জিয়াকে থ্যাংক ইউ বলে ওকে কফি খাওয়ানোর জন্য, আর এখানে তো একদমই জি বুঝতে পারে না নিয়ান ওকে দেখার পর কেন আপসেট হয়ে এখান থেকে চলে যাচ্ছে। পরের সিনে আমরা নিয়ানকে হসপিটালে দেখতে পাই, এখানে ওর নিজের আঙ্কেলকে দেখতে এসেছে। তখনই রুয়ানের মা ওকে ফোন করে আর বলে, আমি আজ থেকে তোমার আঙ্কেলের চিকিৎসার জন্য কোনো টাকা দিতে পারবো না, এমনকি ওনাকে আমি হসপিটাল থেকেও বের করে দেব। নিয়ান ভিতরে চলে আসে নিজের আঙ্কেলের কাছে। এখানে আঙ্কেল নিয়ানকে বলে, তুমি আমার জন্য অনেক কিছুই করছো, আর লু ফ্যামিলির অনেক কথাই তোমাকে শুনতে হচ্ছে, তুমি আর আমার জন্য এইসব কিছু করো না। কিন্তু নিয়ান বলে, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমি সব কিছু দেখে নেব। নুয়ানের মা বলেছিল এই হসপিটালেই রয়েছে শ্যান, তাই তুমি শ্যানের সাথে দেখা করো আর ওকে গিয়ে সরি বলো। নিয়ানও তখন আঙ্কেলকে বাঁচানোর জন্য শ্যানের কাছে চলে আসে। শ্যান এখানে প্রথমে নিয়ানকে দেখার পর অনেক বেশি ভয় পেতে থাকে, কিন্তু নিয়ান তোকে সরি বলে। শ্যান বলে, তুমি এখানে আমাকে সরি বলতে এসেছো? আমি তো ভেবেছিলাম যে তুমি এখানে আমার সাথে ব্রেকআপ করতে এসেছো। নিয়ান বলে, আমি এটা কখনোই করতে পারবো না, আমার এত বড় সাহস নেই, আমি তোমাকে এটাই বলতে এসেছি, তুমি আমার সাথে এঙ্গেজমেন্টটা ভেঙে দিও না, আমার কারণে তুমি আমাদের দুটি ফ্যামিলির ভিতরে কোনো ঝামেলা সৃষ্টি করো না। শ্যান বলে, ঠিক আছে তুমি আমাকে এতবার করে বলছো তাহলে আমি এঙ্গেজমেন্টই ভাঙবো না, কিন্তু এর জন্য তোমাকেও তো কিছু করতে হবে, তুমি আজ থেকে আমার সব কথাগুলো মেনে চলবে। নিয়ান ওর কথায় রাজি হয়ে যায়। শ্যান বলে, তাহলে তুমি এখন এখানে তোমার হাতটি আমাকে ধরতে দাও, কিন্তু নিয়ান হাত ধরতে দেয় না। বাইরে তখন মিস্টার জি দাঁড়িয়েছিল আর এদিকে ভিতরে বলতে থাকে, শ্যান তুমি তো বলেছো আমার কথা শুনবে, এখন যদি তোমার হাত ধরতে না দাও তাহলে আমি এঙ্গেজমেন্টটা ভেঙে দেবো। এটা শোনার পর নিয়ানের কাছে আর কিছু করার থাকে না, আর এখানে শ্যান তখন ওর হাতটা টাচ করে। এই সব কিছু বাইরে থেকে জি দেখতে পায়। জি বলতে থাকে, তাহলে দেখছি শ্যান তোমার জন্য এতটাই বেশি ইম্পর্টেন্ট, শ্যান তোমার সাথে এত কিছু করেছে কিন্তু এরপর আবারও চলে এসেছে ওর সাথে দেখা করতে। তো রাতে একটি সিন দেখানো হয় যেখানে হঠাৎ করে শ্যানের কাছে গুন্ডা চলে আসে আর শ্যানের হাত ভেঙে দেয়। পরের সিনে দেখানো হয় মিস্টার জিকে অ্যাসিস্ট্যান্ট বলে, শ্যান যে হাত দিয়ে নিয়ানকে টাচ করেছিল ওই হাতটা আমরা ভেঙে দিয়েছি। তখনই জির মম জিকে ফোন করে বলে, নিয়ান আমাদের বাসায় এসেছে, তুমিও তাড়াতাড়ি করে বাসায় আসো। এদিকে বাসাতে নিয়ান এখানে মমকে কিছু সুন্দর সুন্দর ড্রেসের ডিজাইন দেখায়, আর এইসব কিছু মমের কাছে অনেক ভালো লাগে। তখনই বাসায় জি চলে আসে, দুজনকে একসাথে দেখতে পায়। আর এখানে বলছিল নিয়ান, তাহলে আমি আপনার জন্য চ্যারিটি ইভেন্টের জন্য এরকমই সব সুন্দর সুন্দর ড্রেসগুলো ডিজাইন করব। জি এখানে চলে আসে আর জিকে দেখার পর মম বলে, তুমি ঠিক সময় এসেছো, এখন তাড়াতাড়ি করে আমাদের দুজনের জন্য গিয়ে কুকিং করো, আমরা তিনজনে একসাথে ডিনার করব। এরপরে নিয়ান এখানে জির মমকে সরি বলে এরকম ভাবে জিকে ছেড়ে চলে আসার জন্য। এখানে মম বলে, আমি তোমার ব্যাপারটা বুঝতে পেরেছি, তুমি জিকে ছেড়ে দিয়েছো, এর পেছনে অবশ্যই তোমার কোনো কারণ রয়েছে, কিন্তু আমি চাই তোমরা দুজনে আবারও এক হয়ে যাও। নিয়ান বলে, কিন্তু এখন মিস্টার জি এর গার্লফ্রেন্ড রয়েছে। এই কথা জানার পর মম তো অনেক রেগে যায় আর জিকে জিজ্ঞাসা করে, তোমার গার্লফ্রেন্ড রয়েছে, এই কথা তুমি আমাকে বলোনি? জি বলে, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, তোমাকে এই কথা কে বলেছে? নিয়ান বলে, কিন্তু জিয়া তোমার গার্লফ্রেন্ড, জিয়া নিজে আমাকে এই কথা বলেছে তোমরা দুজনে একসাথে রয়েছো। জি বলে, কিন্তু ও তোমাকে মিথ্যে কথা বলেছে। মম বলে, তোমরা দুজনে এখানেই থাকো, আমার কিছু কাজ পড়ে গিয়েছে তাই আমি চলে যাচ্ছি। আসলে মম ইচ্ছা করে এখান থেকে চলে গিয়েছে, আর মম চলে যাওয়ার পর নিয়ানও এখান থেকে চলে যেতে নিয়েছিল। তখন বলে, জি মম চলে গিয়েছে, এই জন্য কি তুমি আর আমার সাথে এখানে ডিনার করবে না? নিয়ান বলে, না আমি বাসায় চলে যাব। এখানে জি বলে, শায়নের ভিতরে এমন কি রয়েছে যে তুমি ওকে বিয়ে করতে চাচ্ছ যে সব কিছু গুণ আমার ভিতরে নেই?
আর 6 বছর আগে তো তোমার অনেক বেশি সেলফ রেসপেক্ট ছিল, তাহলে এখন ওইটা কোথায় গিয়েছে? আর তুমি লু ফ্যামিলিতে থাকার জন্য ওই শ্যানকে বিয়ে করে নিচ্ছ? লু ফ্যামিলি তোমার কাছে এতটাই বেশি ইম্পর্টেন্ট? নিয়ান বলে, আমার জন্য লু ফ্যামিলির কোনো দরকার নেই, কিন্তু আমি শ্যানকেই বিয়ে করব আর এটা আমার ইচ্ছা। আর তুমি তো আমাকে হেট করো, তাহলে এই সব কিছুই বা আমার কাছ থেকে কেন জানতে চাইছো? এইসব কিছু আর তুমি একদমই জানতে চেও না। এখানে বলে জি ঠিক আছে, আমি এইসব কিছু জানতে চাইবো না, কিন্তু কালকের যে চ্যারিটি ইভেন্ট হচ্ছে ওইটাতে তুমি আমার সাথে যাবে। নিয়ান বলে, আমি তোমার সাথে যেতে পারবো না, আর ওখানে লু ফ্যামিলি সবাই থাকবে, আমাকে তোমার সাথে দেখার পর অনেক বেশি প্রবলেম হবে। জি বলে, লু ফ্যামিলির কথা বাদ দাও, তুমি যদি কাল আমার সাথে ইভেন্টে না যাও তাহলে আমি নিজেই লু ফ্যামিলি আর শ্যান ফ্যামিলিকে সব কিছু বলে দেব যে এতদিনে তোমার সাথে আমার কি কি হয়েছে, এখন তুমি বলো কি করবে। এরপরে চ্যারিটি ইভেন্টের সিন দেখানো হয়। এখানে জির সাথে ভিতরে এসেছিল নিয়ান, আর এইখানে সবাই যখন জিকে দেখতে পায় অনেক অবাক হয়ে যায়, আর সবাই বলতে শুরু করে মিস্টার জি আজ পর্যন্ত নিজের সাথে করে ইভেন্টে কোনো মেয়েকে নিয়ে আসেনি, কিন্তু এই মেয়েটিকে নিয়ে এসেছে, আর এই মেয়েটি দেখতে অনেক বেশি প্রিটি, এর কারণেই হয়তো মিস্টার জি মেয়েটির উপরে অনেক বেশি ইমপ্রেস হয়েছে। নিয়ানের কাছে এসব কিছু একদমই ভালো লাগে না। মিস্টার জিকে বলে, আমি এখান থেকে চলে যাব, কিন্তু মিস্টার জি বলে, আজকে তো তুমি এই ইভেন্টের পুরো সময়টা আমার সাথেই থাকবে, এখান থেকে কোথাও যাবে না। আর তখনই ইভেন্টের ভিতরে নিয়ান এখানে বুলিংকে দেখতে পায়। বুলিং চলে আসে নিয়ানের সাথে কথা বলতে। জি ওদের দুজনকে একসাথে দেখে রেগে যায়, আর বুলিংকে বলে, তুমি এখানে কেন এসেছো নিয়ানের কাছে? বুলিং এখানে নিয়ানকে বলে, আমি শুনেছি তোমার শ্যানের সাথে বিয়ে ঠিক হয়েছে, কিন্তু তুমি তো ভালো করে জানো শ্যান ছেলেটি একদমই ভালো না, শ্যানের নামে অনেক বাজে বাজে রেকর্ড রয়েছে, এরপরেও তুমি কেন শ্যানকে বিয়ে করছো? আর এখানে বলে, জি তোমাকে তো এখানে নিয়ানকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, কারণ নিয়ানের দেখাশোনা করার জন্য আমি রয়েছি, আর নিয়ান যদি কাউকে বিয়ে করে তাহলে ওই ছেলেটি শুধুমাত্র আমি হব, অন্য কেউ না। বুলিং এতে দুজনকে একসাথে দেখার পর অনেক বেশি রেগে যায়, আর এখানে নিয়ান জিজ্ঞাসা করে মিস্টার জিকে, তুমি আমার সাথে এসব কিছু কেন করছো? আর এখন আমাকে এখান থেকে যেতে হবে, একটু পরে এখানে লু ফ্যামিলি চলে আসবে। বাট জি বলে, তাতে কি হয়েছে, তুমি এখান থেকে কোথাও যাবে না, আমার সাথেই থাকবে। তখনই নিয়ান দেখতে পায় ভিতরে রুয়ান চলে এসেছে, আর ও তাড়াতাড়ি করে এই কারণে নিজের ফেসটা লুকাতে থাকে। এটা দেখার পর মিস্টার জি বলে, তুমি কি আমার সাথে থাকতে অনেকটাই বেশি অকওয়ার্ড ফিল করছো যে নিজেকে এরকমভাবে লুকানোর চেষ্টা করছো? নিয়ান বলে, এরকম কিছুই না, আমি শুধুমাত্র রুয়ানের কাছ থেকে নিজেকে লুকানোর চেষ্টা করছি। কিন্তু তখন রুয়ান এখানে দেখতে পায় নিয়ানকে মিস্টার জির সাথে, তাই এসে জিজ্ঞাসা করে, তুমি এই চ্যারিটি ইভেন্টে মিস্টার জির সাথে কি করছো? তোমার তো বিয়েটা শ্যানের সাথে ঠিক হয়েছে, আর তুমি কিনা এখন অন্য কোনো ছেলের সাথে এখানে ঘোরাঘুরি করছো? তখন বলতে থাকে মিস্টার জি, নিয়ান আমার মমের জন্য ড্রেস ডিজাইন করেছে এই চ্যারিটি ইভেন্টের জন্য, তাই নিয়ান এখানে আমার সাথে এসেছে। নিয়ান ওখান থেকে ওয়াশরুমে চলে আসে, আর তখন তার কাছে রুয়ানও চলে আসে। রুয়ান বলে, তুমি সত্যি করে বলো, তুমি এখানে মিস্টার জির সাথে কি করতে এসেছো? তোমাদের দুজনের সম্পর্ক কি? নিয়ান বলে, মিস্টার জি তো তোমাকে বলেছে আমি ওনার মমের জন্য ড্রেস ডিজাইন করছি, তাই এখানে এসেছি। রুয়ান বলে, তোমার জন্য এটাই ভালো হবে তুমি মিস্টার জির কাছ থেকে দূরে থাকো, কারণ মিস্টার জি শুধুমাত্র আমার। এখানে রুয়ানের মমও চলে আসে। এই সব কিছু জানার পর এখানে তখন নিয়ানকে অনেক বেশি বকা দেয় যে তুমি আসলে মিস্টার জির সাথে কি করছো? তুমি ভালো করে জানো মিস্টার জিকে তোমার সিস্টার ভালোবাসে, তাহলে কেন মিস্টার জির সাথে ঘোরাঘুরি করছো? মম তো এটাও বলে নিয়ানকে, আমার মনে হয় তুমি মিস্টার জিকে সিডিউস করে নিজের দিকে টেনে নিয়ে আসতে চাচ্ছো, কিন্তু এমনটি একদমই করবে না। তুমি এমনটি করলে আমি তোমার আঙ্কেলের ট্রিটমেন্ট করা বন্ধ করে দেব। তুমি শ্যানকে বিয়ে করতে চাচ্ছিলে, কিন্তু এখন শ্যান তোমাকে বিয়ে করতে সম্পূর্ণ মানা করে দিয়েছে, তাই আমি আর তোমার আঙ্কেলের ট্রিটমেন্টও করাতে পারবো না। নিয়ান বলে রুয়ানের মমকে, কিন্তু আপনি তো বলেছেন শ্যানের সাথে এঙ্গেজমেন্ট করলে আপনি আঙ্কেলের ট্রিটমেন্ট করানোর টাকা দেবেন। মম বলে, কিন্তু শ্যান এখন তোমাকে বিয়ে করতে চায় না, তাই আমিও আর কোনো ট্রিটমেন্টের টাকা দিতে পারবো না, এখান থেকে চলে যাই। আর এখানে এই ড্রামাটার প্রথম পার্ট শেষ হয়ে যায়, তো দ্বিতীয় পার্ট আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আর এই ড্রামাটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও। ভালো লাগলে চ্যানেলটিকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও নেক্সট পার্টটি দেখার জন্য। বাই বাই।